গত বছর জুলাই আন্দোলনের পর এবারও জুলাই আন্দোলনের পুনরাবৃত্তি দেখল বাংলাদেশ। জুলাই মাসে কি এমন ক্ষুদ্র রাষ্ট্রটির মানুষ মেতে ওঠেন আন্দোলনে? গত বুধবারের গোপালগঞ্জের ঘটনা সারা পৃথিবীর মানুষকে চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিল কিভাবে মানুষ নিধনযজ্ঞ চালানো সম্ভব। কেন এমন পরিস্থিতির সৃষ্টি হলো? কারা গোপালগঞ্জে বর্তমান সরকারের উপদেষ্টাদের বক্তব্য রাখার সুযোগ করে দিয়েছিলেন? কারাই বা এমন মঞ্চ তৈরির নীল নকশা বানিয়েছিলেন? বিভিন্ন সামাজিক মাধ্যম থেকে পাওয়া ছবিতে জানা যাচ্ছে গোপালগঞ্জের নিহত মানুষদের মৃতদেহ নদীতে হেলিকপ্টার থেকে নিক্ষেপ করা হয়েছে। অনেকেরই মুখে বুটের লাথি দেওয়া হয়েছে, পাশবিকভাবে গুলি করে খুন করা হয়েছে। এমন চাঁদাবাজির বাংলাদেশ কি দেখতে চেয়েছিল পদ্মাপাড়ের মানুষ? এসবই থাকছে আজকের ভোরের আলোয়। বাংলাদেশে কি পুনরায় অস্থিরতা বিরাজ করতে চলেছে? হ্যাঁ, বাংলাদেশের রাজনৈতিক অস্থিরতা এখনো বিদ্যমান। শেখ হাসিনার ক্ষমতাচ্যুতির পর থেকে রাজনৈতিক সহিংসতা, বিক্ষোভ এবং সংখ্যালঘুদের ওপর হামলার ঘটনা ঘটেছে। অর্থনৈতিক চাপ এবং আইন শৃঙ্খলা পরিস্থিতি স্থিতিশীল করার জন্য কর্তৃপক্ষের প্রচেষ্টা সত্ত্বেও অস্থিরতা এখনো কাটেনি। আরও বিস্তারিতভাবে বলা যায়, অস্থিরতা তৈরির কারণগুলি হলো রাজনৈতিক পরিবর্তন। শেখ হাসিনার বিদায়ের পর একটি অন্তর্বর্তী সরকার গঠন করা হয়েছে, কিন্তু রাজনৈতিক দৃশ্যপট এখনো অস্থিতিশীল। অর্থনৈতিক চাপ, মুদ্রাস্ফীতি এবং জীবনযাত্রার ব্যয় বৃদ্ধি পাওয়ায় সাধারণ মানুষের মধ্যে আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার জন্য কর্তৃপক্ষের প্রচেষ্টা সত্ত্বেও বিশৃঙ্খলা এখনো বিদ্যমান। সংখ্যালঘু নির্যাতন, সংখ্যালঘু সম্প্রদায়ের উপর হামলা ও নির্যাতনের ঘটনা ঘটছে, যা অস্থিরতাকে আরো বাড়িয়ে দিয়েছে। ভিন্ন মত দমন, ভিন্ন মতের ওপর সরকারের দমন পীড়ন এবং সহিংসতা অস্থিরতা আরো ঘনীভূত করছে। এই পরিস্থিতিতে বাংলাদেশ একটি জটিল সময়ের মধ্যে দিয়ে যাচ্ছে এবং রাজনৈতিক স্থিতিশীলতা ও অর্থনৈতিক পুনরুদ্ধার উভয়ই একটি বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে বর্তমান তত্ত্বাবধায়ক সরকারের কাছে। গোপালগঞ্জের মতন শেখ মুজিবুর রহমান এবং শেখ হাসিনাদের বিচরণ ভূমিতে দাঁড়িয়ে সার্জিস আলম বলেছেন, আমরা বেঁচে ফিরবো কিনা জানি না, তবে ফিরলে মুজিববাদের কবর দিয়ে ফিরবো। এই কথাগুলিকে আওয়ামী লীগ প্রেমীরা খুব ভালোভাবে নেননি। এত সহজে সারা দেশের সমগ্র এলাকাকে জাতীয় নাগরিক পার্টি তাদের নিজেদের কুক্ষিগত করবেন যারা ভাবছেন, তারা কিন্তু মূর্খের স্বর্গে বাস করছেন। শনিবার বিকেলে জামায়াতে ইসলামীদের একটি বড় সমাবেশ হয়, যেখানে আওয়ামী লীগ বিরোধী, বিএনপি বিরোধীরা বিভিন্ন ধরনের মন্তব্য রেখেছেন। উপস্থিত প্রত্যেকেই সুষ্ঠু নির্বাচনের অঙ্গীকার করেছেন। বাংলাদেশ জুড়ে চাঁদাবাজি, সন্ত্রাস, টেন্ডারবাজি চলছে। প্রতিবাদ করতে গিয়ে অনেকেই শহীদ হচ্ছেন। বিষয়গুলোকে কিন্তু ভালো চোখে নিচ্ছেন না শান্তিকামী বাংলাদেশিরা। জিআইএস রিপোর্ট বলছে, অস্থিরতা অব্যাহত থাকার সম্ভাবনা কম। সেনাবাহিনীর মধ্যেও আওয়ামী লীগের সমর্থক রয়েছেন, তারা পাল্টা অভ্যুত্থান ঘটাতেও পারেন। যদি সফল হয় তাহলে অস্থিরতা চলতেই থাকবে যতক্ষণ না এক পক্ষ বিরাজ করছে। বাংলাদেশের অস্থিরতা অব্যাহত থাকায় পেট্রোপোল বাণিজ্যে তীব্র পতন দেখো। মেডিকেল ভিসা 2 সপ্তাহ ধরে আটকে আছে। জালালউদ্দিন দুঃখ প্রকাশ করেছেন, যিনি চিকিৎসার জন্য ভারতে এসেছেন, শুধু যাদের আগের ভিসা আছে তারাই প্রবেশ করতে পারবেন। 1 বছর আগেও যে দেশটির জাতীয় গড় উৎপাদন বা জিডিপি ঊর্ধ্বমুখী ছিল, তা বর্তমানে তলানিতে এসে ঠেকেছে। ভারতের সঙ্গে আমদানি রপ্তানি বন্ধ। বাস্তবে বক্তৃতা দিয়ে বাজার গরম করা যায়, কিন্তু অর্থনীতির নবীকরণ করা প্রায় অসম্ভব। ভারতের সঙ্গে টেক্কা নিতে গিয়ে পাকিস্তান আজ একটি ব্যর্থ রাষ্ট্রে পরিণত। এবার বাংলাদেশের পালা। পদ্মাপাড়ের শিক্ষিত শান্তিকামী মানুষ কিন্তু কখনোই ভারতের সঙ্গে সম্পর্কে ধ্বংস করতে চাননি। ইউনূস সরকার এসে যার চূড়ান্ত দিতে চলেছেন। শেখ হাসিনার পতনের পর ভারত বাংলাদেশ সম্পর্ক একটি প্রতিবন্ধকতাময় সময়ের সম্মুখীন। ভারত বিরোধী মন্তব্য, সংখ্যালঘুদের ওপর হিংসা এবং এক হিন্দু সন্ন্যাসীকে গ্রেপ্তার 2 দেশের মধ্যে টানাপোড়েনের জন্ম দিয়েছে। সবচাইতে লক্ষণীয় বিষয় হলো, ভারতের বৈদেশিক নীতি এতটাই শক্তিশালী, তারা কখনো অন্য রাষ্ট্র পরিচালনার নীতি নিয়ন্ত্রণে নাক গলায় না, যা আগেও কখনো করেনি, বর্তমানেও করছে না, ভবিষ্যতেও করবে না। ফলে ভারত বিরোধিতার চক্রীরা আজও ইউনূস সরকারের দেশে রীতিমতো সক্রিয়। তারা নানান সমালোচনা করলেও ভারত সরকার বা এদেশের 143 কোটি মানুষ রীতিমতো নিশ্চয়। গত 16 জুলাই বুধবার গোপালগঞ্জের মঞ্চ থেকে মুজিববাদের কবর দেওয়ার স্লোগান দেন সার্জিস আলম, নাহিদরা। জাতীয় নাগরিক পার্টির প্রথম সারিতে থাকা সদস্যদের বিষয়টি মোটেও হজম হয়নি। নাহিদ বলেছেন, মুজিববাদদের কবর দিতে সমগ্র দেশ থেকে জাতীয় পার্টির সদস্যদের গোপালগঞ্জ এনে হাজির করবেন। এসব শোনার পর কার্যত আত্মরক্ষার্থেই আওয়ামী লীগের সমর্থকরা সেদিন মারমুখী হয়ে উঠেছিলেন। প্রত্যাশিতভাবেই প্রশ্ন উঠছে, কেন এই মুহূর্তে জাতীয় নাগরিক পার্টির সদস্যরা গোপালগঞ্জে পদযাত্রার জন্য রূপরেখা তৈরি করেছিলেন? কি বক্তব্যতে রাখা হবে তার গাইডলাইন নির্ধারণ ঠিক না করেই যে যার ইচ্ছে মতো বক্তব্য শুরু করেছিলেন। এমন মন্তব্যের পরই অসহিষ্ণু হয়ে ওঠেন গোপালগঞ্জের শান্তিকামী মানুষ। আজও অসংখ্য মানুষ নিখোঁজ। সামাজিক মাধ্যমে হেলিকপ্টার থেকে মৃতদেহ নদীতে ফেলার ছবি ভেসে উঠেছে, যদিও এসবের সত্যতা যাচাই করেনি টাইমস 14 বাংলা। প্রতিটি রাজনৈতিক দলকেই তো সহিষ্ণু হতে হবে, অপরের প্রতি ভালোবাসা দেখাতে হবে, থাকতে হবে শ্রদ্ধাও। তবেই আগামী নির্বাচনে মানুষ ক্ষমতায় থাকা দলকে সমর্থন করবেন, অন্যথায় সে দেশে জগা খিচুড়ি সরকার আসতে বাধ্য। টাইমস 14 ব্যুরো।